দর্শক, আজকে আমরা আলোচনা করব জাতীয়করণ আন্দোলন আসলে কোন পর্যায়ে বা থেমে গেছে কিনা, শিক্ষকদের উৎসব ভাতা কত টাকা বৃদ্ধি পেতে পারে, বা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা কত শতাংশ বৃদ্ধি পেতে পারে, এই সংক্রান্ত বিষয়ে। একই সাথে আমরা আলোচনা করব যে এই যে আসন্ন ঈদ উল ফিতরের শিক্ষকরা এখনো বেতন পাননি, ফেব্রুয়ারি মাসের বোনাস পাননি, কবে পাবেন সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। আপনাকে দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ জনাব শিহাব ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি যারা দর্শক এবং শ্রোতা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন এবং পরবর্তী দেখবেন সকলকে আজকের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আসলে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা খুব শর্ট টাইমের মধ্যে লাইভটি আয়োজন করেছি, কারণ অসংখ্য শিক্ষকের আসলে জানার আগ্রহ যে আসলে জাতীয়করণ আন্দোলন, আপনার দীর্ঘ 22 দিন যে প্রেস ক্লাবের সামনে যে আন্দোলন করলেন, সেই আন্দোলনে আপনি নেতৃত্ব দিয়েছেন, সামনে থেকে সকল বাধা অতিক্রম করে আপনারা প্রেস ক্লাবের সামনে ছিলেন। আসলে সেই আন্দোলনটি থমকে গেছে কিনা, বা শিক্ষা প্রশাসনের আশ্বাসে আপনারা আশ্বাসের উপর আস্থা রেখে আপনারা পরবর্তীতে কর্মসূচি দেবেন কিনা, এইগুলো নিয়ে আসলে শিক্ষকদের অনেক প্রশ্ন। সেই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছ থেকে জানবো। তো প্রথমে যে বিষয়টি জানতে চাই যে আসলে এই যে আপনাদের জাতীয়করণ আন্দোলন 22 দিনের আন্দোলন শেষ হলো এবং শিক্ষা প্রশাসন থেকে বা বিদায়ী শিক্ষা উপদেষ্টা সংবাদ সম্মেলনের মাধ্যমে একটি ঘোষণা দিয়ে গেলেন যে আপনাদের কোরবানি ঈদ থেকে আপনাদের উৎসব ভাতা বৃদ্ধি পাবে। আসলে এই উৎসব ভাতা কত টাকা বৃদ্ধি পেতে পারে বলে আপনার কাছে তথ্য আছে, এবং এটি আসলে বাস্তবায়ন কবে হতে পারে, কবে প্রজ্ঞাপন জারি হতে পারে, আপনার কাছে কি তথ্য আছে দেলোয়ার হোসেন আজিজি? ধন্যবাদ। আমরা বাংলাদেশের যারা এমপিওভুক্ত শিক্ষক এবং এই আন্দোলনের কারণে সকল শ্রেণী পেশার মানুষ সবাই ইতিমধ্যে জেনেছেন যে আমরা 12 ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা 22 দিন আমরা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, এমপিওভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সরকারি নিয়মে মেডিকেল ভাতা প্রদান সহ বিভিন্ন দাবিতে আমরা টানা 22 দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা কর্মসূচি পালন করেছি, আন্দোলন করেছি। এই কর্মসূচি পালনটা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। কারণ হচ্ছে এই কর্মসূচি যাতে সফল না হয়, এখানে যেমন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে থ্রেট ছিল বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে, এবং আমরা এটা নিশ্চিত হয়েছি অনেক শিক্ষক সংগঠন সক্রিয়ভাবে এই কর্মসূচিকে বানচাল করার জন্য তারা কাজ করেছেন। তো তাদের প্রতি আমাদের করুণা ছাড়া আর কিছু নেই। কিন্তু আমরা সকল হুমকি, সকল ভয় ভীতি, গ্রেফতার সবকিছু আমরা উপেক্ষা করে এবং এগুলোকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েই আন্দোলনটাকে আমরা সফল করেছি এবং এটা 22 দিন কন্টিনিউ করেছি। আন্দোলন আমরা 22 দিন বললে এটা ভুল হবে এই অর্থে, কারণ আমরা 11 তারিখেই ঢাকাতে আমরা অবস্থান নিয়েছি, পাশাপাশি আন্দোলন যেদিন আমরা শেষ করেছি এর পরের দিন আমরা সংবাদ সম্মেলন করেছি জাতীয় প্রেস ক্লাবে। সুতরাং এটাকে অবশ্যই 22 দিন বলা যাবে না, 24 দিনের প্রায় একটা আন্দোলন ছিল। এই আন্দোলনে আমরা মোটামুটি সরকারের পদস্থ কর্মকর্তাদের সাথে আমরা 2 দফা মিটিং করেছি। অতিরিক্ত সচিব জনাব হুমায়ুন কবির, ওনার সাথে আমরা মিটিং করেছি যুগ্ম সচিব জনাব কাজী আব্দুর রহমান, ওনার সাথে আমরা মিটিং করেছি। আমরা তৎকালীন যিনি পিএস ছিলেন মাননীয় শিক্ষা উপদেষ্টা, তার সাথে দফায় দফায় আমাদের ফোনে কথা হয়েছে, এবং এই 2 সচিব, অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিব, ওনাদের সাথে আমাদের দফায় দফায় ফোনে কথা হয়েছে। এর বাইরে আপনারা জানেন যে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে উনি ক্ষমতায় মসনদে বসার পরে আমরা সেপ্টেম্বরের 2 তারিখ তার সাথে আমরা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা তার সাথে মিটিং করেছি। আমাদের আন্দোলনটা শুরুর আগের দিন অর্থাৎ 11 ফেব্রুয়ারি আমরা তার সাথে মিটিং করেছি। আমাদের আগের যে আলোচনাগুলো ছিল, তার সাথে বসা ছিল। প্রথমবার যখন তার সাথে আমরা সাক্ষাৎ করেছি, তিনি আমাদেরকে লম্বা সময় দিয়েছেন, প্রায় 40 মিনিট আমরা তার সাথে কথা বলেছি। এমপিওভুক্ত শিক্ষকরা তাদের যত বৈষম্য আছে আমরা সবগুলো বিষয়ে তার সাথে আমরা কথা বলেছিলাম এবং অত্যন্ত মনোযোগ দিয়ে তিনি শুনেছেন। তখন তিনি মাত্র নতুন চেয়ারে বসেছেন, তিনি আমাদের কাছ থেকে শুনে বলেছেন, আমি লিখিত আকারে আমাকে দিয়ে যান, আমি স্টাডি করে দেখি আপনাদের জন্য কি করা যায়। 11 তারিখ যখন তার সাথে আমরা দেখা করেছি, তিনি বলেছিলেন যে আপনাদের এই ভাতাগুলো আমরা বৃদ্ধি করব, কিন্তু ভিতরের ঘোষণা এবং স্পেসিফিক ঘোষণা ওনার ছিল না। যে উনি আমাদের কয়েকজনের সামনে বলেছেন, এটার উপরে তো আসলে 5 লক্ষাধিক শিক্ষক পরিবারের আপনার আস্থা থাকবে না, এটাই স্বাভাবিক, কারণ সবাই চায় যে এটা প্রেস ব্রিফিং করে বা মিডিয়ার সামনে বলুক, এটা একটা ডকুমেন্ট হিসাবে থাকে।
তো উনি এই জিনিসটা করতে চাইনি, যার কারণে কিন্তু আমরা আন্দোলনে গিয়েছি। আমরা আন্দোলনে যাওয়ার সময় বলেছি যে আপনারা যাই করবেন এটা একটু ক্লিয়ার করেন, অথবা এটা যদি প্রেস ব্রিফিং এর মাধ্যমে করতে পারেন, অথবা আপনি প্রেস ক্লাবে আমরা আন্দোলন যারা করি আন্দোলনে তাদের সামনে কোনো প্রতিনিধি এসে ঘোষণা দিন আমরা চলে যাব। কারণ আমরা এই সরকার যেহেতু আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়েছে, নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই। কারণ এই যে আন্দোলনটি হয়েছে বা বিপ্লব 24 হয়েছে, এখানে শিক্ষার্থীদের অবদানই সবচেয়ে বেশি। তো যেহেতু আমাদের শিক্ষার্থীদের সরকার, তাদের রক্তের উপর দাঁড়িয়েছে, এই সরকারকে বেকায়দায় ফেলার কোন রকমের আমাদের ইন্টেনশন ছিল না। আমরা চেয়েছি যে আমাদের বৈষম্যটা দূর হোক, সেই জায়গা থেকে আমরা মিটিং করেছি। আমরা এই বিষয়গুলো এই আপনি যে বিষয়গুলো বলছেন এগুলো বিষয়গুলো মোটামুটি মানে শিক্ষক সমাজ জানে। আসলে সবাই যদি জানতে চাচ্ছে আসলে আপনাদের কাছে উৎসব ভাতা, মানে আমরা যদি জানতে পেরেছি যে উৎসব ভাতা হয়তো আপনাদের দাবি ছিল 100%, কিন্তু সেই 100% হয়তো আপনারা পাবেন না, হয়তো ধাপে ধাপে এটি 100% করা হবে, প্রাথমিকভাবে হয়তো আপনাদের কিছু অংশ বৃদ্ধি করা হবে। তো আসলে আপনার কাছে কি তথ্য আছে যে আমরা যে তথ্য জানি বা সেই তথ্যের সাথে কি আপনাদের তথ্য সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য, বা আপনাদের কাছে আরো আপডেট কোন তথ্য আছে কিনা সেই বিষয়ে যদি আলোচনা করতেন। আচ্ছা, আমরা যারা এই আন্দোলনে ছিলাম, আমাদের যারা একবার প্রথম দিন থেকে ছিল, আমার ম্যাক্সিমাম টিচারই আপনার অসুস্থ হয়ে পড়ছিল, এখন অনেক অসুস্থ আছেন, আমি নিজে অসুস্থ ছিলাম। আমাদের মানে কথা বলতেই পারতাম না, ওই সময়টা আমাদের এমন কষ্ট হইতো, কথা বলতে আমাদের কষ্ট হইতো, বিভিন্ন রকমের অসুস্থতা ছিল। আমরা এটা থেকে মোটামুটি সার্ভাইভ করার চেষ্টা করতেছি, অনেকটা কাটিয়ে উঠেছি। আমরা ইতিমধ্যে কূটনৈতিক তৎপরতা আমরা মানে শুরু করেছি। গতকালকেও আমি ঢাকায় ছিলাম সারাদিন, নিশ্চয়ই আপনি জানেন, সোশ্যাল মিডিয়ায় যারা আমার ফ্রেন্ডস এবং ফলোয়ার্স আছেন আপনারা নিজেরাও দেখেছেন। এই বিষয়টা নিয়ে কালকেও আমরা কিছুটা কাজ করেছি, এবং আজকেও আমি মিনিস্ট্রিতে দুইজনের সাথে আজকে কথা বলেছি। কৌশলগত কারণে আসলে এগুলো ডিসকাস করা যাচ্ছে না, কারণ আমি প্রথমে আপনাকে বলেছি আমাদের আন্দোলনকে ব্যর্থ করার জন্য আপনার বিভিন্ন উইংস থেকে কাজ হয়েছে, এই জন্য আমরা আসলে আপনাদের এই আন্দোলন শিক্ষকদের প্রাণের দাবি, যে শিক্ষকরা আসলে এই যে এত বড় শিক্ষক পরিবার, 6 লাখ শিক্ষক কর্মচারীর একটি পরিবার আপনাদের, কারা আসলে এই 6 লাখ শিক্ষক কর্মচারীর আসলে ভালো চায় না? আমি আসলে সোজা বাংলায় বলতে চাই ভালোই চায় না, কারণ হচ্ছে শিক্ষকরা তো আসলে অবহেলিত, নিপীড়িত। তাদের যদি উৎসব ভাতা বৃদ্ধি পায়, বাড়ি ভাড়া বৃদ্ধি পায়, চিকিৎসা ভাতা বৃদ্ধি পায়, এখানে আসলে কারো আপত্তি থাকার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি। আপনি খোলাসা করে একটু অনুগ্রহপূর্বক বলবেন যে কারা আসলে বিরোধিতা করছে। আপত্তির বিষয়টা আমি আপনাকে বলি, বিগত সময়ে গত সরকারের সময়ে আমরা যখনই কর্মসূচি দিয়েছি আপনার প্রেস ক্লাবে, তখন আপনার সাধারণ সাধু সাহেব আমাদের আন্দোলন চলাকালীন সময় উনি প্রেস ক্লাবে আপনার এসে সংবাদ সম্মেলন করেছেন, সরকারকে বিভিন্ন ভাবে মিসগাইডেড করেছেন, আমাদেরকে ট্যাগ দিয়েছেন, আমরা জামাত করি, বিএনপি করি, শিবির করি, বিভিন্ন ভাবে ট্যাগ দিয়েছেন, আমরা সরকারকে বেকায়দায় ফেলতে এসেছি। আমাদের দাবি দেওয়া মূল বিষয় না, আমাদের বিষয় হচ্ছে সরকারকে একটা বেকায়দায় ফেলা, অস্বস্তিকর পরিবেশ তৈরি করা। এই জিনিসটা বিগত সরকারের সময় হয়েছে, এবং এখনো অলরেডি মাত্রা এটা শুরু হয়েছে। এখন এখানে উদ্দেশ্যটা মানে আমাদের কাছে যেটা মনে হয় এটা আসলে ক্রেডিটের মানে বিষয়টা নিয়ে সবাই যার যার ঘরে ক্রেডিটটা গড়ে তুলতে চাই, এটা কিন্তু আমরা বিষয়টা ক্লিয়ার করেছি, আমরা কোন ক্রেডিট চাই না। আমরা আন্দোলনটা করেছি নিছক মাত্র শিক্ষকদের দাবি দেওয়া আদায়ের জন্য। এবং আপনারা নিশ্চয়ই, যেহেতু আপনি আমাদের একটা বড় অংশীদার ছিলেন আমাদের এই প্রোগ্রাম কভারেজের ক্ষেত্রে, আপনাকে ধন্যবাদ জানিয়ে নি ফাঁকি দিয়ে, আপনারা প্রথম থেকেই আমাদের এই প্রোগ্রামকে আপনারা ব্যাপকভাবে কভারেজ দিয়েছেন, এই জন্য আপনার ডেইলি ক্যাম্পাস পরিবারকে আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনি বিষয়টা জানেন যে আমাদের কোন রকম ইন্টেনশন ছিল না, এবং গোয়েন্দারা বিভিন্ন ভাবে তারা তথ্য সংগ্রহ করেছে। আমি শুনেছি আমার এলাকায় ছবি নিয়ে নিয়ে ঘুরেছে যে আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি, আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি ওখানে ওই এলাকায় গোয়েন্দারা আমাকে ফোন করেছে, গোয়েন্দারা ওখানে গিয়ে বসে থাকতো। সব মিলিয়ে এখানে বিভিন্ন রকমের আপনার উইংস কাজ করেছে। এখনো মানে একই রকম আমাদেরকে বিভিন্ন টেক দিয়ে চেষ্টা করা হয়েছে আন্দোলনটাকে বানচাল করার জন্য। উদ্দেশ্য এই যে আন্দোলন যদি সফল না হয় তাহলে অন্য কেউ হয়তো বলবে যে ওনারা ব্যর্থ আন্দোলন করেছেন, আমরা এটাকে সরকারের সাথে আলোচনা করে নেগোসিয়েশন করে আমরা এই দাবিটা আদায় করেছি, অর্থাৎ ক্রেডিটটা আমাদের গড়ে তুলতে চান। যেমন বিগত সময় আপনি জানেন 2018 সালে আমরা এই জোটের পক্ষ থেকে আমরা প্রায় 20 দিন আন্দোলন করেছি, এবং আন্দোলনের মাধ্যমে 2018 সালে এমপিভুক্ত শিক্ষকরা আজকে যে 5% ইনক্রিমেন্ট পাচ্ছেন এবং বৈশাখী ভাতা পাচ্ছেন, এই আন্দোলনের সাথে আমাদের গান, শ্রম, অনেক কিছু জড়িত। আমি ব্যক্তিগতভাবে 18 সালে প্রেস ক্লাবে প্রায় 13 দিন প্রেস ক্লাবের রাস্তায় ঘুমিয়েছি। রাস্তায় প্রেস ক্লাবের রাস্তা শিক্ষকদের বসার উপযোগী করার জন্য আমি ঝাড়ু দিয়েছি, ওখানে বিছানা আমরা রেডি করে দিয়েছি। আমরা কিন্তু এখানে হুট করে প্রেস ক্লাবে আসি নাই। তো ওই আন্দোলনের ফলে 5% ইনক্রিমেন্ট আদায় হয়েছে, বৈশাখী ভাতা আদায় হয়েছে। আজকে শিক্ষকরা 5 বছর ধরে প্রতি বছর তাদের বেতন বাড়ছে,
অথচ আমি আমার চাকরির প্রায় 15 বছর আমি 1 টাকা ইনক্রিমেন্ট পাইনি, অত্যন্ত দুঃখজনক। এই আন্দোলনের সফল আন্দোলনের পরে অনেকে দাবি করেছেন যে আমরা সরকারের সাথে আলোচনা করে এই আন্দোলনকে আমরা এই দাবিটি আদায় করেছি। অনেক সংগঠন এটা চেষ্টা করেছেন, আমি হয়তো নামগুলো আমি ডিসকাস করি না বা করতে চাই না। অনেকেই এইভাবে বিভিন্ন বক্তব্য দিয়েছেন যে আমরা সরকারের সাথে আলোচনা করে আলোচনার মাধ্যমে দাবি আদায় করেছি। অথচ এটা স্পষ্ট এমপিভুক্ত শিক্ষকদের কাছে এবং সকল শ্রেণী পেশার মানুষের কাছে যে এমপিভুক্ত শিক্ষকরা মাঠের আন্দোলন ছাড়া এখন পর্যন্ত কোনো কিছুই তাদের কপালে জুটেনি। সুতরাং 18 সালে যেমন অনেকে চেয়েছেন যে আলোচনার মাধ্যমে আমরা এগুলো আদায় করেছি এই ক্রেডিট নেওয়ার জন্য, এখনো অনেকে চেষ্টা করেছেন যে এই আন্দোলনটাকে ব্যর্থ করে দিয়ে তারা বলবেন যে আমরা আলোচনার মাধ্যমে এই দাবিগুলো আদায় করেছি। সেই জায়গা থেকে আসলে ওনারা বিরোধিতা করেছেন। যাই হোক, আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার রহমত এবং রমজানের রহমত হয়তো ছিল এবং উপদেষ্টা মহোদয় অত্যন্ত ভালো মানুষ, সজ্জন মানুষ। উনি যখন সর্বশেষ ওনার পিএস যখন, আপনি নিশ্চয়ই জানেন, আমি আপনার সাথে বিষয়টা শেয়ার করেছিলাম, ওনার পিএস সর্বশেষ যখন আমাকে জানালেন যে উপদেষ্টা মহোদয় সম্পূরক বাজেট থেকে এবং আগামী বাজেট থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করছেন, এটা তিনি জানিয়েছেন। এবং হুমায়ুন কবির সাহেব অতিরিক্ত সচিব, তিনি বলেছেন উপদেষ্টা মহোদয় সময় মতো ব্রিফ করবেন। এগুলো নিশ্চয়ই আপনারা জানেন, আপনাদের সাথে আমরা শেয়ার করেছি। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু মোটামুটি একটা ঘোষণা নিয়ে এসেছি এখান থেকে, এটাই আশ্বাস বলা যাবে না। আমি আপনাকে বলে রাখতে চাই যে আপনারা যেদিন উপদেষ্টা মহোদয় ব্রিফ করেছেন, আমাকে যখন পিএস মহোদয় বললেন যে উপদেষ্টা মহোদয় চেষ্টা করছেন, আমি আগে স্পষ্টভাবে তাকে বলে দিয়েছি আমরা সুস্পষ্ট ঘোষণা ছাড়া যাব না। আমার কাছে এখনো হোয়াটসঅ্যাপের এই স্ক্রিনশটটা আছে, আমি ইচ্ছা করলে আপনাকে দেখাতে পারবো। আমি স্পষ্ট বলেছি যে স্পষ্ট ঘোষণা ছাড়া আমরা কিন্তু প্রস্তাব থেকে যাব না। পরেই 2-1 দিন পরেই উনি কি করেছেন, আমাদের উপদেষ্টা মহোদয় প্রেস ব্রিফিংটা করেছেন। তো প্রেস ব্রিফিং এর পরে আমি পরের দিন পত্রিকা সংগ্রহ করেছি 18টা জাতীয় দৈনিক, একবার প্রথম সারির সকল জাতীয় দৈনিক, ইংরেজি দৈনিক 3টা সহ নিউজ করেছে। আমি শেষ করছি, আপনি হয়তো অন্য প্রশ্নে যাবেন। এবং ইলেকট্রনিক মিডিয়াগুলো সবগুলো নিউজ করেছে। বিটিভি আপনার নিউজ করেছে অত্যন্ত চমৎকার ভাবে, নিশ্চয়ই আপনি দেখেছেন। বিটিভি নিউজ এটা সরকারের এক রকমের সিদ্ধান্তের মতো। তো সব মিলিয়ে ওনারা যেভাবে দাবিটাকে মেনে নিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন, আমাদের কাছে মনে হয়েছে এটা এক রকমের এটা সিদ্ধান্ত সরকারের। সেই জায়গা থেকে আমরা আন্দোলনটাকে স্থগিত করেছি। এখন আমরা পরের দিন সংবাদ সম্মেলন করেছি, আপনারা রেডি ক্যাম্পাস লাইভও করেছেন, ওখানে ব্যাপক সাংবাদিকদের উপস্থিতি ছিল। প্রায় 8টা জাতীয় দৈনিকে এটা প্রকাশিত হয়েছে, প্রথম সারির যে জাতীয় দৈনিকগুলো, আমার দেশ, কালের গ্রন্থ, বাংলাদেশ প্রতিদিন সহ, এগুলো আমরা সংগ্রহ করেছি। এখন কতটুকু বাড়বে আপনি যে প্রশ্নটা করেছেন, আমি সেখানে যাচ্ছি। আমি আজকেও মিনিস্ট্রিতে আপনার 2 জনের সাথে কথা বলেছি। গতকালকেও আমি আমার জায়গা থেকে কিছু তৎপরতা ঢাকাতে আমি চালিয়েছি, আমরা শুরু করেছি। আমি ছাড়াও অনেকে কাজগুলো করছেন। তো আমরা এগুলো আসলে ডিসক্লোজ করা যাচ্ছে না বা আমরা করতে চাচ্ছি না। আমরা আমাদের বিষয়গুলো নিশ্চিত হওয়ার পরেই আমরা এগুলো ডিসক্লোজ করব। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে সর্বোচ্চ বৃদ্ধিটা পায় এবং সরকার যেভাবে আপনার প্রেস ব্রিফিং করে সকল ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ঘোষণা দিয়েছেন, আমরা চাই এটার যথাযথ বাস্তবায়ন এবং কার্যকর পদক্ষেপ সরকার গ্রহণ করবে, এটা আমরা বিশ্বাস করি। সেই জায়গা থেকে আমরা কাজ করছি। জি, জনাব দেলোয়ার হোসেন আজিজি, আপনাদের তো মূল দাবি ছিল কিন্তু জাতীয়করণ। তো আসলে জাতীয়করণ আন্দোলনের কোনো অগ্রগতি আছে কিনা? আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ কবে করা হতে পারে এবং এটি আসলে প্রক্রিয়াটা কবে থেকে শুরু হতে পারে? কারণ আমি একটা তথ্য দিতে চাই, সেটি হচ্ছে এই যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যেগুলো ছিল, সেগুলো কিন্তু প্রায় 1519টা মাদ্রাসার তালিকা কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। হয়তো তারা এই ঈদের আগেই হয়তো এই শিক্ষকরা সুখবর পেতে যাচ্ছেন। তো সুখবর তো আপনাদেরও পাওয়ার কথা ছিল, আসলে আপনারা কবে পাবেন সেই সুখবর? আসলে ইবতেদায়ী তাদের সংখ্যাটা খুবই কম, ওখানে মাত্র 16 কোটি টাকা লাগে, আপনি জানেন 16 কোটি টাকা লাগে। কালকে তাদের একজন নেতা কাজী মুখলিসুর রহমান, তার সাথে আমার দেখা হয়েছে একটা জায়গায়, আমার কথা হয়েছে আমার সাথে। তো ওখানে বাজারে একেবারেই নগণ্য, অল্প বাজেট। আমাদেরটা কিন্তু আসলে এত কম বাজেটের বিষয় না। আমাদের এখানে প্রায় 6 লক্ষাধিক আপনার শিক্ষক কর্মচারী, বড় একটা ব্যাপার আছে। আর জাতীয়করণের ব্যাপারে উপদেষ্টা মহোদয়, ওনার সাথে আমাদের যে মিটিং এর মধ্যে আমরা কিন্তু বিষয়টা নিয়ে কথা বলেছিলাম। উনি বলেছেন যে জাতীয়করণের বিষয়টা এটা একটা বড় বিষয়, এটা অন্তর্বর্তী সরকারের জন্য উচিত হবে না এত বড় বিষয়ে হাত দেয়া। আমরা তার সাথে এগ্রি করেছিলাম, কারণ সরকার যেহেতু একটা রোডম্যাপ ইতিমধ্যে নির্বাচনের ঘোষণা করেছে, যদি সেই অনুযায়ী নির্বাচন হয়, আগামী ডিসেম্বরের মধ্যে যদি আপনার নির্বাচন যদি হয়, তাহলে সরকারের জন্য আসলে এত বড় জায়গায় হাত দেওয়া কঠিন। তো আমরা যদি সরকার আরো কন্টিনিউ করে, কারণ পরিবেশ পরিস্থিতি বলা যাচ্ছে না কি হবে এখন, আমরাও জানি না।
বা আসলে এখানে যেহেতু আপনার একটা দেশের রাজনীতিতে আপনার বিভিন্ন রকমের প্লেয়ার থাকে, আপনার ইন্টারনাল ইন্টারন্যাশনাল প্লেয়াররা থাকে, এখানে অনেক রকমের খেলা হবে। শেষ পর্যন্ত কি হবে আমরা জানি না। যদি সরকার কন্টিনিউ করে এবং সময় বেশি নেই, আমরা জাতীয়করণের ব্যাপারে আমরা হয়তো সরকারকে আমরা চাপ দেব বা আমরা আমাদের দাবিটা জোরালো করব। যেহেতু ওনারা একটা রোডম্যাপ দিয়েছেন, সেই জায়গা থেকে আমরা বলেছি যে জাতীয়করণের ব্যাপারে যদি সরকার এখন নাও পারে এই অল্প সময়ের মধ্যে, তাহলে আমাদের যে ভাতাগুলো এগুলোর বৃদ্ধি যাতে ঘোষণা দেয়। এবং আপনি খুবই মানে বিষয়টা ইন্টারেস্টিং যে আমরা 17 সাল থেকে আন্দোলন করি, এত স্পষ্ট ভাবে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে আপনি যেহেতু সাংবাদিক এবং আপনি একটা ভালো পোর্টালে আপনি যেহেতু ডেইলি ক্যাম্পাসের গ্রহণযোগ্যতা রয়েছে, আপনারা কাজ করে আপনারা আমাদের চেয়ে আরো ভালো জানেন। এই 17 সাল থেকে আমি কোথাও দেখিনি এত সুন্দর চমৎকার ভাবে মন্ত্রণালয় শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে ব্রিফ করেছে। আপনার নিশ্চয়ই জানা থাকার কথা, 18 সালে যখন আমরা প্রোগ্রাম ক্লোজ করি, ওখানে জয়েন্ট সেক্রেটারি লেভেলের 3 জন এসেছিলেন। ওখানে ওনারা ভাষা ভাবে ওখানে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু আমাদের যে এখনের যে ঘোষণাটা হয়েছে, এত স্ট্রংলি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের জন্য কখনো কোনো সময় হয়নি। তো আরেকটা বিষয় চমৎকার, জি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ শিয়া ভাই। জি জি, আরেকটা বিষয় হয়েছে চমৎকার বিষয়, সেটি হচ্ছে আমরা কিন্তু শান্তি বিনোদনটা আমাদের মাথায় ছিল না। কারণ আমরা আসলে অনেক বৈষম্য আমাদের যেগুলো সরকারের সাথে একবার মূল অনেক বৈষম্যগুলো আছে, বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, উচ্চ ভাতা, শান্তি বিনোদন ছিল না। কিন্তু উপদেষ্টা মহোদয় এই শান্তি বিনোদনটাকে যুক্ত করেছেন। সুতরাং এটা একটা অসাধারণ ঘোষণা ছিল। এই জন্য আমরা মনে করি ওনার ঘোষণা, এটা ঘোষণা নয়, এটা সিদ্ধান্ত, এবং তার প্রতি আমাদের সেই সম্মানে আছে। এবং উনি কিন্তু চলে যাননি, উনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দর্শক, আপনারা শুনছিলেন যে জাতীয়করণ আন্দোলনের যে সবশেষ অবস্থা সেই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলছেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, যিনি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ আন্দোলনের একজন সামনের সারির নেতা, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আসলে কথা বলছেন, হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত নেই, তবে আশা করছি খুব দ্রুত আমাদের সঙ্গে যুক্ত হবে। তো আমি আসলে কিছু কমেন্টস পড়তে চাই, একটু পড়ে শোনাতে চাই। অসংখ্য শিক্ষক আমাদের সঙ্গে যুক্ত আছেন। সেটি হচ্ছে, আমি শেষ থেকে শুরু করতে চাই। এলমে চাঁদ বাবু তিনি লিখেছেন যে আসলে জানুয়ারির এমপিওভুক্ত শিক্ষকদের 7 মাস ধরে বেতনবিহীন অবস্থায় আছে, কোন লটে জানুয়ারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন হবে। যে আসলে আপনাদের বিষয়টি আমরা খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করছি, আমরা আজকেও যোগাযোগ করছিলাম। তবে এই যে জানুয়ারি মাসে যারা এমপিওভুক্ত হয়েছেন বা নতুন শিক্ষক, তাদের আসলে এমপিওভুক্তর বিষয়ে মাওসি কর্মকর্তারা স্পষ্টভাবে কিছু বলছেন না, তারা কিছু বলতে চাচ্ছে না। কেন লুকোচুরি করছেন সেটি আসলে আমাদের বোধগম্য না। তারপরে আমরা ইএমআইএস সেল এবং মাওসি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা যোগাযোগ করছি আপনাদেরকে যেন সঠিক তথ্যটি জানাতে পারি। তো আজকে আমরা একটি প্রতিবেদন দিয়েছি, সেই প্রতিবেদনটি নিশ্চয়ই আপনারা দেখেছেন, যে সেটি হচ্ছে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যেটি জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় আসলে যেটি জানিয়েছেন যে তারা এখনো প্রস্তাব পাননি। মাওসি থেকে যে প্রস্তাব পাঠানো হয় সেই প্রস্তাবটি তারা এখনো পাননি। তারা শুধুমাত্র জানুয়ারি মাসের 16,000 মতো শিক্ষকের তথ্য তারা পেয়েছেন, সেই তথ্যটি তারা অনুমোদনের প্রক্রিয়ায় রেখেছেন। তবে ফেব্রুয়ারি মাসের কিন্তু বেতনের প্রস্তাব কিন্তু তারা এখনো পাননি। তো আশা চলতি সপ্তাহে যে মাওসি মহাপরিচালক যেটি জানিয়েছেন, চলতি সপ্তাহে তারা বেতন পাবেন 20 মার্চের মধ্যে। তবে সেটি কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি। চলতি সপ্তাহে হয়তো যে বেসরকারি শিক্ষকের তারা কিন্তু বেতন পাবেন না। আমাদের সঙ্গে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি আবারও যুক্ত হয়েছেন। অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শিয়া ভাই, শোনা যাচ্ছে, বলেন। জি, আপনি আসলে একটু নেটওয়ার্কে যুক্ত হবেন। অসংখ্য শিক্ষক আসলে আপনার কথা শুনতে চাচ্ছেন, তবে নেটওয়ার্কের কারণে বা যে কারণেই হোক, টেকনিক্যাল কারণে যদি বিচ্যুত হয় তাহলে সেটা আসলে দর্শকদের জন্য একটু সমস্যার সম্মুখীন হয়। আসলে যেমনটি আপনি বলছিলেন, যদি সেই বিষয়ে একটু আরেকবার বলতেন। আমরা যেটা বলছিলাম যে আমরা ওই যে জাতীয়করণের বিষয়টা যে জিনিসটা আপনি বলছিলেন যে এটা যদি সরকার এই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করে, তাহলে আমরা জাতীয়করণের জন্য সরকারকে আসলে চাপ দেব না। আর যদি এটা কোনো কারণে যদি সরকার আরো সময় নিয়ে কন্টিনিউ করে, তাহলে আমরা জাতীয়করণ হয়তো একটা চূড়ান্ত আন্দোলন আমরা করবোই সরকারের সময়। আর একটা বিষয় হচ্ছে, আমরা আপনাকে ইতিমধ্যে বলেছি যে কূটনৈতিক তৎপরতা আমরা ইতিমধ্যে শুরু করেছি। আমি আজকে মিনিস্ট্রিতে কথা বলেছি 2 জায়গায়। আমরা পরিকল্পনা, যিনি এখন বর্তমানে সাবেক শিক্ষা উপদেষ্টা, বর্তমানে পরিকল্পনা উপদেষ্টা, ওনার সাথে আমরা সাক্ষাৎ করবো। এবং আমাদের বর্তমান যে উপদেষ্টা মহোদয় আছেন ওনার সাথে আমরা সাক্ষাৎ করবো ইনশাল্লাহ। খুব অল্প সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ সাক্ষাৎ করবো ওনার সাথে। তো আমরা আমাদের বিষয়গুলো ওনাকে বলবো, এবং সরকার কিভাবে ঘোষণা দিয়েছেন এবং ওনারা কিভাবে বাস্তবায়ন করবেন এই ব্যাপারে ওনাদের সাথে আমরা কথা বলে আমরা জানার চেষ্টা করব।
আজকে আমি ওনাদের সাথে প্রথমবারের মতো আজকে আসলে কথা বলেছি। আশা করতেছি আমরা ইনশাল্লাহ শীঘ্রই বসতে পারবো। অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। যেহেতু আপনি একটি শিক্ষক সংগঠনের শীর্ষ পদে আছেন এবং অসংখ্য শিক্ষক আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে, আপনার কথা শোনার জন্য অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করে। তো আসলে এই শিক্ষকরা, এই যে অবহেলিত শিক্ষকরা যারা হচ্ছে, আমরা জানি যে আগামী সপ্তাহে 23 মার্চ সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কিংবা ব্যাংক বা অন্যান্য সব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু মার্চ মাসের বেতন পাচ্ছেন, ঈদের বোনাস একসঙ্গে পেয়ে যাচ্ছেন। তবে এই হতভাগা শিক্ষকরা যারা হচ্ছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছেন, তারা আসলে বেতন তো পান না, তারা তো অনুদান পান। এটি সরকার বলেছে তাদেরকে অনুদান দেয়। তো এই অনুদানটা ফেব্রুয়ারি মাসের অনুদান এখন পর্যন্ত পাননি তারা। মার্চের সপ্তাহ তারা দেখছেনই না। তো ফেব্রুয়ারি মাসের অনুদান চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলে মন্ত্রণালয় যেটি জানিয়েছে আজকে যে সেই প্রস্তাব নাকি মাউসি এখন পাঠায়নি। আপনারা আসলে এই শিক্ষকদের, এই অবহেলিত শিক্ষকদের নিয়ে কোনো আন্দোলন বা কোনো কর্মসূচি বা কোনো দাবি মাউসির কাছে রাখবেন কিনা? অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। জি, ধন্যবাদ শিহাব ভাই। আমি আজকে মাউসির ডিজি মহোদয়কে ফোন করেছিলাম, প্রায় 3 বার তাকে কল দিয়েছি। তো ওনার সাথে আমার সরাসরি কোনোদিন দেখা হয়নি, দেখা করার সুযোগ হয়নি, পরিচয় নাই। এরপর আমি আজকে ওনাকে ফোন করেছি 3 বার, ফোন উনি রিসিভ করেননি। আমার লক্ষ্য ছিল আজকে এই প্রোগ্রামে আসার আগে ওনার সাথে একটু কথা বলে নেওয়া শিক্ষকদের বেতন নিয়ে, বিশেষ করে এএফটি নিয়ে। কিন্তু আমি কয়েকবার ট্রাই করেছি, 3 বার আমি ফোন করেছি ওনাকে, ফোন রিসিভ করেননি উনি। ওনার সাথে কথা বলতে পারলে হয়তো সহজ হইতো। আগামীকালকে আমি চেষ্টা করবো ওনার সাথে একটু মানে কন্ট্যাক্ট করার জন্য ইএফটির ব্যাপারে। আসলে আমরা এমপিওভুক্ত শিক্ষকরা আমাদের একটু আত্মসমালোচনা করতে হয়, সেটা আমরা আসলে আমাদের অধিকারের ব্যাপারে অনেক বেশি অসচেতন। আমরা বাংলাদেশের সবচেয়ে বড় একটা পেশাজীবী গোষ্ঠী। আমরা আমাদের যে দাবি দাওয়া গুলোর ব্যাপারে, আমাদের অধিকারের ব্যাপারে সবচেয়ে বেশি অসচেতন আমরা। দেখেন 18 সালে আমরা আন্দোলন করেছি, ওখানে উপস্থিতি খুব বেশি ছিল না, অথচ প্রাপ্তি অনেক বড়। আপনি নিশ্চয়ই একটু একটু চিন্তা করে দেখেন, ইনক্রিমেন্ট কি করে দিয়েছে আমার চাকরিকে। আমি তো মনে করি আমার জাতীয়করণের প্রায় 80% ফিল আপ করে দিয়েছে, কারণ এই ইনক্রিমেন্টে প্রতি বছর বেতন বাড়তেছে। এখানে আমার উৎস পাতাটা ইনক্রিমেন্টের কারণে বাড়তেছে, আমার বৈশাখী পাতাটা। ইফতারের সময় হয়ে যাচ্ছে, আপনি একটু যদি সরাসরি আলোচনায় আসতেন যে এই যে শিক্ষকদের বেতনের বিষয়ে আপনারা পদক্ষেপ নেবেন কিনা। যথেষ্ট অসচেতন আমরা, বসে বসে আমাদের সুবিধাগুলো আমরা ঘর থেকে পেতে চাই। যারা মানে কারা শিক্ষকদেরকে এমপি হওয়ার জন্য ব্যবহার করে, মন্ত্রী হওয়ার জন্য ব্যবহার করে, আর নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যবহার করে, এটা আমরা চিহ্নিত করতে পারি না। আর কারা একবারে নিরেট শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে মাঠে নামে, তাদেরকে আমরা আসলে দুইটার মধ্যে পার্থক্য করতে পারি না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। আজকে আমরা যদি শক্তিশালী নন পলিটিক্যাল একটা পেশাজীবী সংগঠন আমরা দাঁড় করতে পারতাম, তাহলে সবাই আমাদের কথা শুনতো, সবাই আমাদের কথা শুনতো। আপনার এই যে আজকে যে বেতন, অবশ্যই বেতন আপনার নির্ধারিত সময় দিত, কিন্তু ওনারা যে জিনিসটা জানেন যে আমরা বিবাদিত, আমরা বিভক্ত, সেই সুযোগটা ওনারা নেন। এবং আমাদের বিগত সময়ে দেখেছি অনেকে শিক্ষকদেরকে মাথা বিক্রি করে তারা এমপি হয়েছেন। তারা বিভিন্ন রকমের আপনার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হয়েছেন, বিভিন্ন আপনার অ্যাম্বাসাডর হয়েছেন। আজকেও আমরা এটা মানে দেখছি, লক্ষণ দেখছি। তো এই যে এই জায়গা থেকে যতক্ষণ আপনার শিক্ষকরা বের হয়ে না আসবে, ততদিন পর্যন্ত আসলে এমপিভুক্ত শিক্ষকদের যে বঞ্চনা, বৈষম্যের একবারে আপনার শেষ হবে না। এটা হয়তো কমবে কিছুটা। আমরা যারা নিরেট শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে কাজ করি, আপনি নিশ্চয়ই জানেন, এবং আমি দর্শকদেরকে বলতে চাই, আমার কোনো পলিটিক্যাল কোনো পরিচয় নেই, অথচ আমি এই লোকটাকে 23 সালে এনএসআই কার্যালয়ে প্রায় 2.5 ঘন্টা রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমার কোনো পলিটিক্যাল পরিচয় নাই, আমি কোনো দলের প্রতিনিধিত্ব করি, এখন পর্যন্ত করি না, এটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন। তো আমরা চাই আসলে নন পলিটিক্যাল শক্তিশালী একটি পেশাজীবী শিক্ষক সংগঠন। সেই জায়গা থেকে আমরা এমপিভুক্ত শিক্ষক শিক্ষা জাতীয়করণ পদ্ধতি দুটা গঠন করেছি। আমরা চাই এই ব্যানারে সারা বাংলাদেশ শিক্ষকরা আসুক। তারা যদি আসে, আমরা তাদেরকে নিয়ে তাদের যত দাবি দেওয়া আছে, শুধু তাদের দাবি দেওয়া নিয়ে আমরা কাজ করব। কিন্তু আমাদেরকে যদি আপনি শক্তিশালী না করেন, শুধু সোশ্যাল মিডিয়ায় যদি আপনি ইনশাল্লাহ আছি থাকবো, এই জাতীয় সহযোগিতা আপনারা করলে তো আসলে হয় না। আপনারা, আমরা শিক্ষকদেরকে আহ্বান জানাবো, ফিজিক্যাল যে মিটিং গুলো আমাদের হয়, এগুলোতে আপনারা আসতে হবে। একটা কথা আপনাকে বলি যে দুঃখজনক, সেটা হচ্ছে শিক্ষকরা অনেক সময় আমাদেরকে বলে, যেহেতু আমাদের এই প্রোগ্রামটা শিক্ষকরাই বেশি দেখবেন, তাদেরকে বলছি, তো ওনারা বলেন যে আমাদের প্রতিষ্ঠান প্রধানরা আসতে দেয় না প্রোগ্রামে। তো ফাইন, আপনাদেরকে দেই না, কিন্তু আমাদের যখন প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেল, তখন আপনারা কেন আমাদের প্রোগ্রামগুলোতে আসছেন? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা তারা এই প্রোগ্রামগুলো করেছি, আমাদের কত কষ্ট হয়েছে, কত থ্রেট আমাদেরকে দিয়েছে। আমাকে গ্রেফতার করা হয়েছিল, আমার শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, আরো 2 জন শিক্ষককে গ্রেফতার করা হয়েছিল। তো
তো সেই জায়গা থেকে আমরা বলবো যতদিন পর্যন্ত শিক্ষকরা তারা তাদের এই দাবি দেওয়ার প্রশ্নে সঠিক নেতৃত্ব নির্বাচনে তারা ভুল করবে, ততদিন পর্যন্ত শিক্ষকদেরকে নিশ্চয়ই এই বঞ্চনার শিকার হতে হবে। আর শিক্ষকরা যদি তাদের পেশাগত দাবি আদায়ের ক্ষেত্রে তারা যদি ঐক্যবদ্ধ থাকে এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা যদি তারা চালায় এবং সঠিক নেতৃত্ব যদি তারা নির্বাচন করতে পারে, আমরা ইনশাল্লাহ বিশ্বাস করি সঠিক নেতৃত্বের মাধ্যমে সঠিক আন্দোলন এবং কর্মসূচি পালিত হলে এই সরকার বৈষম্য দূর করবে। আমি আপনাকে বলি, আমার শিক্ষকদেরকেও বলি যে আমি যেখানে যেখানে কথা বলি অনেকেই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন যে আপনারা আন্দোলনটা টাইমিং হয়েছে এবং এই আন্দোলনের মধ্যে আপনাদের গ্রামার ছিল, কারণ এই সময় আন্দোলনের দরকার, কারণ আপনারা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। ওনারা মানে এটাকে পজিটিভলি নিয়েছে, আপনার আমলারা এবং কর্মকর্তা কর্মচারীরা অনেকে এটাকে পজিটিভলি নিয়েছেন, কিন্তু আমাদের শিক্ষকদের আগ্রহ নেই। তারা চাই যে আমরা ঘরে বসে বসে আমরা আন্দোলন করবো আর তারা ঘরে বসে বসে ইনক্রিমেন্টের মতো বৈশাখীর মতো তারা পাবে। এটা যতদিন না হবে, এই সেন্স যতদিন আপনার শিক্ষকদের মধ্যে থেকে আপনার না যাবে, ততদিন পর্যন্ত শিক্ষকরা এই বঞ্চনা থেকে আপনার আসলে মুক্তি পাবে না। আমি শেষ করার আগে একটি বিষয় আপনার কাছে জানতে চাই। অনেক শিক্ষক আসলে অভিযোগ করেছেন যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কিংবা ইএমআর সেল সব ক্ষেত্রে আসলে বিগত আওয়ামী লীগ সরকারের যারা সুবিধাভোগী ছিল তারা এখনো বলবৎ বা বহাল তবিয়তে আছেন সে সকল কর্মকর্তারা, এবং এই কর্মকর্তারা একটি ম্যাসাকার অবস্থা সৃষ্টি করতে চাচ্ছেন শিক্ষকদের বেতন নিয়ে। প্রত্যেক মাসে আমরা দেখছি ইএফটি চালু করার পরে প্রত্যেক মাসে শিক্ষকদের বেতন ঠিকভাবে হচ্ছে না। ডিসেম্বর মাসের বেতন শিক্ষকরা ফেব্রুয়ারি মাসে পেয়েছেন, আবার ফেব্রুয়ারি মাসের বেতন তারা মার্চের শেষ দিকে পাচ্ছেন। এটি একটি উদ্ভট পরিস্থিতি তৈরি করে সরকারকে বা অন্তর্বর্তী সরকারকে বা হচ্ছে সাধারণ মানুষকে একটি আন্দোলনের নামার একটি পায়তারা চলছে, এরকম একটি অভিযোগ অনেকে করেছেন। আসলে এর কোনো সত্যতা আছে কিনা বা এই বিষয়ে আপনার অভিমত কি, অধ্যক্ষ দিলওয়ার হোসেন আজিজি? এখানে দেখেন দীর্ঘ সময় সরকার ছিল, ওনারা ওনাদের মতো করে সরকারের সেটিং দিয়েছেন, এখানে এটা অস্বাভাবিক না। আমরা শিক্ষকরা না, আপনার বিভিন্ন আপনার যে রাজনৈতিক দল থেকে অভিযোগগুলো বারবার উঠছে, আপনার বিভিন্ন ভাবে অনেকেই কথা বলছেন এই ব্যাপারে। আমি শিক্ষকদেরকে অনুরোধ করবো স্পেসিফিক তথ্য যদি আপনাদের থাকে আমাকে দিয়ে সহযোগিতা করবেন। আমরা মিনিস্ট্রিতে এই ব্যাপারে আমরা আমাদের জায়গা থেকে আমরা আহ্বান জানাবো ওনাদেরকে, যাতে যারা এই জাতীয় তৎপরতার সাথে জড়িত তাদেরকে যাতে তাদের ব্যাপারে যাতে সরকার অ্যাকশনে যায়, তাদের ব্যাপারে যাতে সরকার ব্যবস্থা গ্রহণ করে, আমরা আমাদের জায়গা থেকে বলবো ইয়ে করবো। আমি ব্যক্তিগতভাবে বলবো যে জোটের নেতৃবৃন্দ যারা আছেন অথবা আমাদেরকে যদি আপনার স্পেসিফিক তথ্য দিয়ে সহযোগিতা করে, কারণ সব জায়গায় তো আমাদের আসলে জানার সুযোগ নাই, আমরা যদি এই তথ্য স্পেসিফিক পাই আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে যে সাক্ষাৎ আমাদের আমরা সাক্ষাৎ করব, আমরা সাক্ষাতে ওনাকে অনুরোধ করব তাদেরকে যাতে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়। আরেকটা বিষয় হচ্ছে আমি যেটা বারবারই বলি যে আমরা আসলে কোরআন আয়াত দিয়ে আমি কোট করি, যেহেতু রমজান মাস, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন কোন জাতি যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে আল্লাহ তাআলা তাদের ভাগ্য পরিবর্তন করেন। এটা কোরআনের কথা, অমীয় বাণী এবং অবিনশ্বর এই বাণীগুলো, এগুলো এটা আমার আপনার জীবনের বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক এটা আপনাদের গ্রহণ করতে হবে। আপনারা যদি পরিবর্তন চান তাহলে আপনাদেরকে সকল আন্দোলন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। আর পরিবর্তন যদি বাসায় বসে বসে আমরা চাই তাহলে কোনোদিনই আমাদের পরিবর্তন হবে না। আজকে আমাদের মতো যারা আছি আমরা যদি 18 সালে আন্দোলনটা না করতাম তাইলে আমার তো মনে হয় এখন শিক্ষকতা পেশায় শিক্ষকরা আসতো না। কারণ যে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে 12,000 13,000 টাকা দিয়ে জীবনযাপন একজন শিক্ষকের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। এখন ইনক্রিমেন্টটা হওয়াতে কিছুটা হইলেও শিক্ষকদের পরিবর্তন হয়েছে। আমরা তো আমি বলতে চাই সকল শ্রেণী পেশার মানুষকে বলতে চাই আমরা যে কাজটা করছি এই দেশকে রক্ষা করার জন্য, কারণ ইতিমধ্যে শিক্ষকদের শিক্ষকতা মানে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষকতা পেশার প্রতি তাদের অনাগ্রহ তৈরি হয়েছে এই আর্থিক সুযোগ সুবিধা কম থাকার কারণে, এই বৈষম্যের কারণে। আমরা চাচ্ছি এই বৈষম্যগুলো দূর হলে মেধাবীরা শিক্ষকতায় আসবে। আগামী দিনে যারা জাতি গড়ার কারিগর হবে, যারা এই দেশকে গঠন করবে, এই দেশের সন্তানদেরকে গঠন করবে, তারা যদি যোগ্য না হয় তাহলে আপনার সন্তানকে কে ভালোভাবে গঠন করবে? দেশ তো মুখ থুবড়ে পড়বে, মেধাবী শূন্য হয়ে পড়বে দেশ। তো আমরা তো যে কাজটা করছি শুধু আমাদের সুবিধার জন্য না, দেশ যাতে আগামী দিনে যোগ্য নাগরিক তৈরি করার যোগ্য কারিগর পায় সেই জায়গা থেকে আমরা কাজ করছি। সুতরাং আমাদের এই বৈষম্য দূরীকরণের আন্দোলনে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ করার দরকার, অংশগ্রহণ থাকা দরকার। কারণ আজকে দেখেন আপনার আমি আমার মাদ্রাসার কথা বলি, ইবতেদায়ীতে টিচার পাচ্ছি না, আমি বারবার সাপোর্ট দিচ্ছি, আপনার রিকুইজিশন দিচ্ছি, আপনার টিচার আপনার পাওয়া যাচ্ছে না ইবতেদায়ীতে, কারণ বেতন কম। সে এখানে যে বেতন পাবে 8,000 টাকা, এর চেয়ে সে ইনকাম বেশি করে। তো আমরা যে কাজটা করছি আমরা দেশকে বাঁচাতে চাই। আজকে ইবতেদায়ী বেতন আপনি 20,000 টাকা দেন, দেখবেন হুমড়ি খেয়ে পড়বে এখানে আসার জন্য। এই জন্য আমাদের আন্দোলনটাকে নিছক কোনো
শিক্ষকদের দাবি দেওয়ার আন্দোলন হিসাবে মনে করা যাবে না, বরং এই আন্দোলনটাকে মনে করতে হবে আগামী জাতির সন্তানদেরকে যোগ্য হিসাবে তৈরি করার জন্য, একদম যোগ্য মেধাবী দক্ষ শিক্ষক যাতে এই পেশায় আসে সেই রাস্তাটা তৈরি করার জন্য আমরা আন্দোলনটা করছি। আরেকটা বিষয় আপনাকে বলি, যেটা আমি বারবারই আমি বলেছি বিভিন্ন সময়, যে আমাদের এই আন্দোলনের সাথে তো শুধুমাত্র আমাদের স্বার্থ জড়িত না, কারণ এমপিওভুক্ত শিক্ষা যদি জাতীয়করণ করা হয়, অভিভাবক যারা আছেন আপনাদের সন্তানদেরকে এখন একটা প্রতিষ্ঠানে, এমপিওভুক্ত প্রতিষ্ঠানে আপনি 200 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত আপনাদেরকে বেতন দিতে হয়, আদার্স চার্জ আপনাকে দিতে হয়। কিন্তু এমপিওভুক্ত শিক্ষা যদি জাতীয়করণ করা হয়, আপনার সন্তান 20 থেকে 30 টাকায় আপনার পড়াশোনা করতে পারবে। এই যে অনন্য অসাধারণ সুযোগ আপনার জন্য আসবে, আপনার জন্য বিরাট স্বস্তি নিয়ে আসবে, এটার জন্য আমরা কাজ করছি, এটা তো আপনাদের কাজ, তা আপনাদের তো আমাদের চেয়ে আরো বেশি এগিয়ে আসা দরকার। সুতরাং এই আন্দোলনের সাথে তো বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীরও আপনার স্বার্থ জড়িত, প্রত্যেকটা অভিভাবকের স্বার্থ জড়িত। সুতরাং এই আন্দোলন কি কোনোভাবে শিক্ষকদের আন্দোলন হিসেবে দেখা যাবে না, এটাকে ইনক্লুসিভ একটা আন্দোলন, সারা জাতির আন্দোলন হিসেবে দেখা দরকার এবং সরকারকে এইভাবে ট্রিট করা দরকার। যদি সরকার এইভাবে করতে পারে, আগামী দিনে মেধাবীরা আসবে, আর মেধাবীরা যদি এই পেশায় আসে, যোগ্য নাগরিক, দক্ষ নাগরিক তৈরি হবে, যে নাগরিকদের মাধ্যমে আগামী দিনে এই দেশ সত্যিকার অর্থে একটা উন্নত দেশে আপনার সারা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। জি, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ দীর্ঘ সময় 30 মিনিটের বেশি সময় ধরে আমাদের সঙ্গে লাইভে যুক্ত ছিলেন, লাইভটি শেয়ার দিয়েছেন বিভিন্ন গ্রুপে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। শিক্ষকরা আমাদেরকে ভালোবাসেন, যার কারণে শিক্ষকদের নিয়ে আমরা কাজ করি, আমাদের কাজ করতে আগ্রহ অনুপ্রেরণা পাই। আসলে শিক্ষক যারা রয়েছেন, বিশেষ করে বেসরকারি শিক্ষক যারা রয়েছেন, তারা এতটা অবহেলিত যে এর ভেতরে প্রবেশ না করলে আসলে বাহির থেকে বোঝা মুশকিল যে শিক্ষকরা আসলে কতটা মানসিক যন্ত্রণার মধ্যে থাকেন। তো আমরা আশা করছি অন্তর্বর্তী সরকার যে কয় মাস বা যতদিনই দায়িত্বে থাকুক, তারা হচ্ছে শিক্ষকদের যে যৌক্তিক দাবিগুলো আছে সেই দাবিগুলো বাস্তবায়নে তড়িৎ ভূমিকা রাখবে, সেই প্রত্যাশা রেখে আজকের লাইভটি এখানে শেষ করছি। অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সকল দর্শকদেরকে ধন্যবাদ।